নমস্কার, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্পকথার আসরে আমি জুলিয়া সবাইকে জানাই স্বাগত। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন প্রথমেই জানাই তাদের অসংখ্য ধন্যবাদ এবং বয়োজ্যেষ্ঠদের জানাই সশ্রদ্ধ প্রণাম। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, তাই আপনাদের সকলের অনুরোধে আমি বিগত কয়েকটি পর্ব ধরে শোনাচ্ছি বিখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি অবিস্মরণীয় সৃষ্টি, যে উপন্যাসটির নাম দৃষ্টিপ্রদীপ, তারই কয়েকটি খণ্ড। আজকে আমি শোনাব পঞ্চদশ পর্ব। আগের পর্বগুলিতে আপনারা শুনেছেন দৃষ্টিপ্রদীপে জিতু কেন্দ্রীয় চরিত্র। সে মাঝে মাঝে তার মনের খেইটা হারিয়ে ফেলত। সে যেন এক অদৃশ্য অচেনা জগতে সে তখন বিচরণ করত। এমনকি মৃত ব্যক্তির সঙ্গেও তার কথাবার্তা হতো মাঝে মাঝে। এক কথায় তার আধ্যাত্মিক দৃষ্টির টর্চ যেন তার মনের মধ্যে মাঝে মাঝে জ্বলে উঠত। ছোটবেলায় সে তার বাবা মায়ের সঙ্গে পাহাড়ে চা বাগানে বড় হয়েছে। সেখানকার পরিবেশ পরিস্থিতিকে সে সুন্দরভাবে মানিয়ে নিয়ে গড়ে উঠছিল। তারপর বাবার চাকরি চলে যাওয়ার পর সমতলে চলে আসার সময় তাদের পৈতৃক ভিটেতে আশ্রয় পায়। সেখানে তাদের সম্মান এতটুকু ছিল না। ক্রমে বাবা এক প্রকার বলা যেতে পারে পাগল হয়ে মৃত্যু পথে এগিয়ে যান। আস্তে আস্তে বাবার মৃত্যু হয়, মায়ের মৃত্যু হয়, ছোট বোনের বিবাহ হয় এক দোজবরে লোকের সঙ্গে, এবং বয়সে তাদের অনেক পার্থক্য ছিল। দাদা চাকরি নিয়ে চলে যায় অন্য জায়গায়। পরবর্তীকালে দাদা তার স্ত্রীকে নিয়ে চলে আসে তাদের গ্রামে, কিন্তু সেখানেও বেশি দিন থাকতে পারে না। তাদের আত্মীয় স্বজনরা এমন অত্যাচার করত যে জিতুর মনটা সবসময়ই উচাটন হয়ে থাকত। তারপর সে বাড়ি ছেড়ে চলে যায় নিরুদ্দেশে। বেশ কিছুদিন ঘুরে চাকরি একবার পায়, তারপরে আবার সে চাকরিও সে ছেড়ে দেয়। এইভাবে ঘুরতে ঘুরতে সে এক বৈষ্ণবের আখড়ায় কিছুদিন আশ্রিত হয়ে থাকে। কিন্তু সেই বৈষ্ণবের আখড়াতে নিয়ম হচ্ছে 3 দিনের বেশি আতিথ্য গ্রহণ করা যায় না। কিন্তু সেখানে একটি মেয়ে মালতী, সে তাকে এত যত্ন করে যে তাকে ফেলে সে যেতে পারে না। তার মায়ার বন্ধনে সে আটকে যায়। কিন্তু সেই বৈষ্ণব আখড়ায় যিনি প্রধান ছিলেন, সেই উদ্ভব দাস ব্রহ্মচারী, তিনি একদিন ডেকে জিতুকে বলেন, অনেক দিন হয়ে গেছে, এখানে তো আর বেশি দিন থাকা তোমার শোভা পাবে না। এরপর জিতু কি করবে? চলুন শুরু করা যাক পঞ্চদশ পর্ব, দৃষ্টিপ্রদীপ। উদ্ভব দাস ডেকে আমাকে বলে, একটা কথা বলি আপনাকে, কিছু মনে করবেন না। আপনার তো এখানে অনেক দিনই হয়ে গেল। আমাদের এই আখড়ার নিয়ম অনুযায়ী কিন্তু 3 দিনের বেশি আতিথ্য গ্রহণ করা যায় না। আপনার তো প্রায় 11 মাস হলো। আমি চুপ করে বসে রইলাম, কারণ ওর মুখ দেখেই আমার মনে হলো এটা আবার
একটা কথার ভূমিকা মাত্র। আসল কথাটা এখনও বোধহয় উনি বলেননি, ঘটলও তাই। একটু ইতস্তত করে উদ্ভব বলল, না মানে বলছিলাম তাতেও কিছু না। কি জানেন, আপনার রুনির সঙ্গে এই যে মেলামেশাটা না, এটা খুব একটা ভালো দেখাচ্ছে না। আপনার কাছে বসে পুকুর ঘাটে বিকেলেও গান গেয়েছিল। এই কথা নিয়ে না সবাই, মানে বুঝলেন না, মেয়ে মানুষের নামের দুর্নাম তো রটতে বেশি দেরি হয় না। আমি তোর এখানে একমাত্র অভিভাবক। এসব যাতে না হয় আমার তো দেখা উচিত। সেই জন্যই আপনাকে জানাচ্ছি আর কি এই কথা। কিছু মনে করবেন না। মানে মানে ব্যাপারটা হলো, রুনিমা সেরকম তো মেয়ে নয়। আমি সেটা খুবই ভালো জানি, কিন্তু লোকে তো আর রাগ করবেন না। ভেবে দেখুন না, লোকে যদি ওর নামে 5টা কথা বলে ওঠে, সেটা কি আমার ভালো লাগবে? না সেটা সহ্য করা উচিত বলুন না? আমি বললাম, সেটা আমার অন্যায় হয়েছে, আমি স্বীকার করি, কিন্তু আমি ওকে আমি ওকে বিয়ে করতে চাই। আপনি তো বলেছিলেন মালতীর যদি ইচ্ছা হয়, ওর বাবা ওর ওপর নাকি আদেশ দিয়েছে। কিন্তু ওর বাবা কণ্ঠীধারী বৈষ্ণব ছিলেন। আপনি ব্রাহ্মণ বটে, কিন্তু বৈষ্ণব তো নন। তার উপর আপনি খ্রিস্টানি মতের লোক। আপনার সঙ্গে কি করে ওর বিয়ে হতে পারে বলুন তো? ও তো বৈষ্ণবের মেয়ে, বৈষ্ণবের সঙ্গে তো ওর বিয়ে হওয়া উচিত। তবে মালতীর এতে কি ইচ্ছা একটু জানুন। সে যদি বলে আমার আপত্তি নেই, তাহলে আমারও আপত্তি নেই। ওর বাবা ওরই ওপর তো ভার দিয়েছিলেন সেসব কথার। সেদিনই সন্ধ্যার সময় ওকে নির্জনে পেলাম। ওকে বললাম, আচ্ছা একটা কথা বলবো মালতী, তুমি যদি অভয় দাও। মালতী কৌতুকের স্বরে বলে উঠল, উফ মা গো, যাত্রা দলের মতো কথা, শুনে আর বাঁচি না। বলুন বলুন, কি বলবেন বলুন তো? তুমি কি চিরকাল এইভাবে জীবন কাটাবে, না হাসি খুশি, নাকি এইভাবেই গম্ভীর হয়ে একাকী জীবন কাটাবে বলো? আচ্ছা বলুন, আসলে বলুন না, আপনার কি দরকারি কথা আছে? আরে সব কিছুর পার যা বলি হাসো কেন বলো তো? একটু ভেবে নাও না, ভেবে বলো না আমি কি বলতে চাইছি। বুঝতে পারছো না? কেন, এই জায়গাটা কি খারাপ নাকি? এমন চমৎকার মাঠ, দিঘি। আপনি যেদিন এসেছিলেন সেদিনও কেমন লেগেছিল বলুন? আর সেদিন সেই যে কবিতাটা বলেছিলেন না? মালতী কথা শেষ না করেই ছেলে মানুষের মতো হেসে বলল, কি হলো বলুন? আমি বললাম, না মালতী লক্ষ্মীটি, ওভাবে আমার কথাটা উড়িয়ে দিও না। আমি মানে আমি না তোমাকে চাই। তোমাকে বিয়ে করে এখান থেকে আমি নিয়ে যেতে চাই। কি বলো, তুমি বলো না, তুমি কি চাও? মালতীর মুখের হাসি হঠাৎ বন্ধ হয়ে গেল। সে কেমন যেন বিস্ময় বিহ্বল দৃষ্টিতে আমার দিকে চাইল। তারপরে তার মুখে চোখে ঘনিয়ে এলো লজ্জা। ওর এ ধরনের লজ্জা আমি কখনো দেখিনি। বেশ খানিকক্ষণ কেটে গেল। মালতীর মুখে কোনো উত্তর নেই। আমি বললাম, ঠিক আছে, ভেবে উত্তর দিও। এক্ষুনি কোনো উত্তর আমি চাই না। তাড়াতাড়ি কিছু না বলাই ভালো। মালতী এতক্ষণ মুখ নিচু করেছিল, এবার মুখ তুলে অন্যদিকে চেয়ে বলল, কিন্তু এই জায়গা ছেড়ে যেতে হবে কেন তাহলে আমাকে? ছেড়ে যেতে হবে এই জন্য মালতী, যে আমি তো তোমাকে এখানে আখড়ায় রাখবো না।
রাখতে পারি না। আমিও এখানে চিরদিন কাটাতে পারি না। মালতীর মুখের ভাবে আমার মনে হলো আমার মুখে এই কথা যেন ওর শুনতে ভালো লাগেনি, অপ্রত্যাশিত ছিল। ও কি ভেবেছে আমি চিরকালই এই আখড়ায় থেকে যাব? ওর মুখ দেখে মনে হলো আমার এই কথা ও বোধহয় মনে একটু কষ্ট পেয়েছে। আমি কথাটা যতদূর সম্ভব নরম করতে পারা যায় সেভাবেই বললাম, শোনো, তুমি না এখনো ছেলে মানুষ। নিজের সম্বন্ধে বিচার করতে এখনো শেখোনি। নিজের সম্বন্ধে বিচার করে দেখতে পারার ক্ষমতা এখনো তোমার হয়নি। তুমি একা একা থাকো এখানে। কি করে থাকবে বলো তো? উদ্ভব বাবাজিও তো চিরকাল থাকবেন না এই মাঠের মধ্যে আঁকড়ায়। চিরজীবন কাটাবে তুমি একা একা? বলো না। মালতী মুখ নিচু করে আস্তে আস্তে নরম সুরে বলল, বাবা মরণকালে এর ভার সঁপে দিয়ে গিয়েছিলেন উদ্ভব জ্যাঠার ওপর। তাই কি আপনি ভাবছেন? একদম নয়। উনি কিন্তু এই আখড়ার ভারটা আমাকে দিয়ে গেছিলেন, উদ্ভব জ্যাঠাকে নয়। বাবার বিষ্ণু মন্দির আমার শেষ করে দেবার কথা ছিল, শেষ করে তুলতে হবে। এখনো পারিনি পুরোটা করতে। উদ্ভব বাবাজি চিরজীবন থাকবেন না বলেই তো আমার এখানে আরও থাকা দরকার, তাই না? আপনি বলুন না। বাবার ধানের জমি 5 জনে লুটে পুটে খাবে, অথচ আখড়ার দৌড় থেকে অতিথি বৈষ্ণব গরিব লোকেরা ফিরে যাবে না খেতে পেয়ে। এ আমি বেঁচে থাকতে দেখতে পারবো না। তাতে কোথাও গিয়ে আমি শান্তি পাবো না, জানেন। মালতীর মুখে এ ধরনের গম্ভীর কথা, বিশেষ করে ওর নিজের জীবন নিয়ে, এই প্রথম শুনলাম। সব জিনিস নিয়ে ও হালকা হাসি ঠাট্টা করে উড়িয়ে দেয়, এই ওর স্বভাব। ও এই ধরনের কথা বলতে বলতে কিরম যেন উদাস হয়ে যায়। একটা শব্দ হয় পাশে, ধপ করে। জানি না কিসের শব্দ হলো। হঠাৎ আমি বললাম, মালতী, এটা কি তোমার মনের কথা? জীবনটা কি এই করে তুমি কাটাবে? এতেই তুমি শান্তি পাবে? আমি যে প্রস্তাব করেছি তাতে তুমি রাজি নও তাহলে বলছো? কারণ আমি এখানে থাকতে পারবো না চিরকাল, এটা তো নিশ্চয়ই জানো তুমি। শেষ কথাটা বলতে আমার বুকটা বেদনায় টনটন করে উঠল, তবু আমি বললাম। মালতী অনেকক্ষণ বিমুখ হয়ে বসে রইল। কাপড়ের একটা আঁচল পাকিয়ে পাকিয়ে অন্যমনস্কভাবে ছেলে মানুষের মতো সেটা নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। আমার মনে হলো ও হয়তো কাঁদছে, নয়তো কান্না চেপে রাখবার চেষ্টা করছে। এরপরে আমার দিকে একবার চেয়েই আবার মুখ ফিরিয়ে বলল, কি করব বলুন না? আমার অদৃষ্টে ভগবান তো এটাই লিখেছেন, এটাই আমায় করতে হবে। আমার কেমন একটা অভিমান হলো। বললাম, এই তাহলে তোমার শেষ কথা? বেশ মালতী। মালতী সে কথার উত্তর না দিয়ে চুপ করে রইল মাথা নিচু করে। আবার আমার মনে হলো কাঁদছে, কিংবা কান্না চেপে রাখবার চেষ্টা করছে। একবার মনে হলো ওর ডাগর চোখ দুটো জলে ভরে গেছে, কিন্তু অভিমানের আবেগে আমি সেদিকে ফিরেও চাইলাম না। রাত্রে বাইরে বসে ভাবলাম, সারা রাত্রিই ভাবলাম। মালতীকে ছেড়েই যেতে হবে তাহলে শেষ পর্যন্ত। ওনা একদিন আমায় বলেছিল আখড়ায় কত কাজ বাকি আছে, মনে নেই? আমার ওপর কিসের দাবিতে ওই কথা বলেছিল? সে দাবি অগ্রাহ্য করে নিষ্ঠুরভাবে আমি চলে যাব? হ্যাঁ, যেতে তো হবেই। যদি না যাই তবে এখানে আখড়ার মহন্ত সেজে চিরকাল আমাকে থাকতে হবে। এই গ্রাম্য বৈষ্ণবদের সংকীর্ণ গণ্ডি আচার সংস্কারের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলতে হবে। নিস্তব্ধ তারাভরা রাত্রি, দিঘির পাড় থেকে হু হু করে হাওয়া বইছে। নীল আকাশের দেবতা
যার ছবি বিশাল মাঠের মধ্যে সন্ধ্যার মেঘে কাল বৈশাখীর ঝোড়ো হাওয়ায় এই রকম তারা ভরা অন্ধকার আকাশের তলে কতবার আমার মনে এসেছে। তাকে পাওয়া আমার হঠাৎ ফুরিয়ে না যায়। যে দেবতা সকল ধর্মের অতীত, দেশকালের অতীত, শাশ্বত সময় বোঝে। আমার যা কিছু মনের শান্তি, যা কিছু বড়, তাই দিয়ে তাকে বুঝতে চাই। গণ্ডির মধ্যে তিনি থাকেন না। পরদিন খুব ভোরে আখড়ার কেউ তখনও বিছানা থেকে ওঠেনি। কাউকে কিছু না জানিয়ে আমি দ্বারবাসিনীর আখড়া থেকে বেরিয়ে পড়লাম। কিসের সন্ধানে বেরিয়েছি তা আমি জানি না। আমার সে সন্ধানের আশা আলেয়ার মতো হয়তো আমাকে পথভ্রান্ত করে পথ থেকে বিপথে নিয়ে গিয়ে ফেলবে। শুধু আমি এইটুকু বুঝি যে কোনো গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে থাকলে আমার চোখের অস্বচ্ছ দৃষ্টির সামনে তার প্রবুদ্ধমান রূপ ক্ষীণ হয়ে আসবে। আমার কাছে সেই সন্ধানী সভা আর সব মিথ্যে, সব ছায়া। লোচন দাসের আখড়া থেকে বেরিয়ে পড়লাম। কোন দিকে যাব তার কিছুই ঠিক নেই। বর্ষাকাল কেটে গেছে, আকাশ নির্মল, শরতের সাদা লঘু মেঘদণ্ড নীল আকাশ বেয়ে উড়ে চলেছে। মণিহারি ঘাটের কাছে গঙ্গা পার হবার পর দেখলাম গঙ্গার চরের কাশবনে কি অজস্র কাশফুলের মেলা। খানিকটা রেলে খানিকটা পায়ে হেঁটে এলাম কহলগাঁয়ে। গঙ্গার ধারে নির্জন স্থানটা বড় ভালো লাগলো। স্টেশনের কাছেই পাহাড়, সামনে যে পাহাড়টা, তার উপরে ডাক বাংলো। এখানে একটা রাত কাটালাম। ডাক বাংলোর কাছে কি চমৎকার এক প্রকার বন্য ফুল ফুটেছে। জ্যোৎস্না রাত্রে তার সুগন্ধে ডাক বাংলোর বারান্দা আমোদ করে রেখেছে। একদিন কহলগাঁয়ের খেয়াঘাটে শুনলাম ক্রোশখানেক দূরে গঙ্গার ঘাটে বটেশ্বরনাথ পাহাড়ে একজন সাধু থাকেন। একখানা নৌকা ভাড়া করে বেরিয়ে পড়লাম। বটেশ্বরনাথ পাহাড় দূর থেকে দেখে আমার মনে হলো এমন এক সুন্দর জায়গা যে সেখানে শান্তি আনন্দ হবে। গঙ্গার ধারে অনুচ্চ ছোট একটা পাহাড়, পাহাড়ের মাথায় জঙ্গল, নানা ধরনের বুনো গাছ, এক ধরনের হলদে পাপড়িওয়ালা বড় বড় ফুল ফুটেছে, পেয়ারা গাছের মতো গাছ, নাম জানি না। একটা বড় গুহা আছে পাহাড়ের দক্ষিণ দিকের ঢালুতে জঙ্গলের মধ্যে। গুহার মুখের কাছে একটা প্রাচীন বট গাছ, বড় বড় ঝুড়ি নেমেছে, ঘন ছায়া। সেই বটতলায় পড়ে আছে রাশি রাশি ফুল, পাকা বট ফল। সাধুটির সঙ্গে আলাপ হলো। বাড়ি ছিল তার মাদ্রাজে, কিন্তু কথাবার্তার চেহারায় হিন্দুর ভাব রয়েছে। সাধুটি খুব ভালো লোক, লম্বা চওড়া, কথা নেই মুখে। বাঙালি বাবু দেখে খুব খাতির করলেন, নিজে কাঠ কুড়িয়ে এনে চা করে খাওয়ালেন। আমার সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞাসা করলেন। বললেন, আপনি এখানে যতদিন ইচ্ছা থাকুন, এখানে খরচ খুব কম। আমি এর আগে মুঙ্গেরে কষ্টহারিণী ঘাটে ছিলাম। শহর বাজার জায়গা, এত খরচ পড়ত যে সেখানে টিকতে পারলাম না। তাও বটে, আর দেখুন বাবুজি, সাধুরা চিড়িয়ার জাত, আজ এখানে কাল ওখানে। এক জায়গায় কি বেশি দিন ভালো লাগে? লোকজন বিশেষ নেই, স্থানটা অতিশয় নির্জন, কথা বলার লোক নেই। তার প্রয়োজনও বোধ করি বেশি নেই এখন বর্তমানে। সারাদিনের মধ্যে সন্ধ্যার সময় সাধুজির সঙ্গে বসে একটু আলাপ করি। এতদিন কোথাও যে শান্তি আমি পাইনি, এখানে তার দেখা আমার মিলেছে। একদিন পাহাড়ের ওপর বেড়াতে বেড়াতে জঙ্গলের মধ্যে একটা সিঁড়ির পথ দেখলাম। পাহাড়ের গা কেটে পথটা করা হয়েছে। ডাইনে উঁচু পাহাড়ের দেওয়ালটা রয়েছে, বাঁদিকে অনেক নিচে গঙ্গা, ঢালটাতে চামেলির বন, একটা প্রাচীন পুষ্পিত বক পাইন গাছ রয়েছে পথের ধারে। কিছু দূর গিয়ে দেখি পাহাড়ের গায়ে খোদাই করা কতকালের বুদ্ধ দেবী মূর্তি রয়েছে। আমি জানতাম না
এদের অস্তিত্বগুলো এখানে আছে। জায়গাটা ভারী চমৎকার। সূর্যাস্তের সময় সেদিন পীর পৈতির অনুচ্চ শৈলমালার উপরে আকাশটা লাল হয়ে উঠল। গঙ্গার বুকে আকাশ চোরা রঙিন মেঘমালার ছায়া রয়েছে। সে কি অদ্ভুত! গোধূলি রক্ত পিঙ্গল আকাশের ছায়ায় যক্ষিণী যেন জীবন্ত হয়ে উঠল। পাথরে কাটা সরু পথ গঙ্গার দিকে নেমে গেছে। রাত দেশের মাঠে সেই খালের ধারে তাল বন, সেদিন যে অদ্ভুত ধরনের শান্তি আমি আনন্দ অনুভব করেছিলাম, সেটা আবার পাবার আশায় কতক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কোথায়, আজকে সেই শান্তিটা তো পেলাম না। আমি জানি এসব কথা বললে কেউ বুঝবে না। যার না হয়েছে সে কি পরের লেখা পড়ে কিছু বুঝতে পারে? আমি কি বোঝাতে পারবো? মনে হলো কোথায় যেন একজন পথিক আছেন, ওই নীল আকাশ, ওই রঙিন মেঘমালা এর মধ্যে কোথায় চলেছেন যেন নিজেই হয়তো জানেন না। আমি সত্যি তাকে ছোট করে দেখতে চাই না। তাকে নিয়ে পুতুল খেলার বিরুদ্ধে ছোটবেলা থেকেই আমি বিদ্রোহ করে এসেছি। তিনি বিরাট মানুষের মতন 10,000 বছরে তাকে যত খুঁজে পেয়েছি, আগামী 10 বছরেও তাকে আরও ভালো করে আমি খুঁজব। লোচন দাসের আখড়াতেই সবাই বলল আমাকে, অর্থাৎ বলেছিল, আমি নাস্তিক। কারণ আমি বলতাম, নাম জপ করা কেন, কি দরকার, ঈশ্বরের নাম দিতে কে পেরেছে? শেষ পর্যন্ত উদ্ভব বাবাজি আমাকে আখড়া ছাড়িয়ে দিল। এই জন্যই বোধ হয় একদিন বিকেলে গঙ্গায় আমি চান করতে নেমেছি। কাটারিয়ার ওপারে বহুদূর দিক চক্রবালের প্রান্ত থেকে কালো মেঘ করে ঝড় এলো। গঙ্গার বুকে বড় বড় ঢেউ উঠল। আমার মুখে, কপালে, মাথায়, বুকে ঢেউ ভেঙে পড়ল। অন্ধকারে রাত্রির কথা মনে পড়ে গেল আমার। আমারই জীবনের কত সুখ দুঃখের মুহূর্তের কাহিনী আমার মনে এলো। মনে কেমন একটা অপূর্ব ভাবের উদয় হলো। তাকে আনন্দে আমি বলতে পারি, প্রেমও বলতে পারি। এর মধ্যে আনন্দ, প্রেম, ভালোবাসা, ভাব, ভক্তি সবই আছে। বটেশ্বরনাথের পাহাড়টার ঠিক ধূসর স্তূপের দিকে চেয়ে দূর দূর থেকে বহুদূর দিগন্তের বাংলাদেশ আমি দেখতে পাই। যেখানে মালতী আছে, যেখানে এমন কত সুন্দর বর্ষার সন্ধ্যা মধুর আনন্দ আমি কাটিয়েছি, কত জ্যোৎস্না রাতের শুকনো মকাই ঝোলানো চালা ঘরে দাওয়ার তলায় বসে দুজনে আমরা গল্প করেছি। তার মুখে জ্যোৎস্নার আলো পড়েছে, কতবার দেখেছি সেই সুন্দর মুখ, কতবার চোখাচোখি হচ্ছে। সে হেসে ফেলেছে, আমিও হেসে ফেলেছি। এ কথা মনে হতেই আমার মনে কেমন একটা উন্মাদনা, আনন্দ, প্রেম, ভক্তি, আরও কত কি যে উদয় হলো, আমি বলে লিখে বোঝাতে পারবো না। ওই একটার মতোই সব ছিল, তাদের আলাদা করে চেনানো যায় না। কি করব, সেই কথা আমার মনে আসছিল। ওই ধরনের এক জাতীয় ভাব, যেখানে হৃদয়ের সহানুভূতি নেই, ভালোবাসা নেই, সেখানে ঈশ্বর নেই। ভগবানের প্রতি সেদিন যে ভক্তি আমার এলো, তা এলো একটা অপূর্ব আনন্দ রূপে। সত্যিকারের ভক্তি, একটা জয় অফ লাইফ বলা যায়। আত্মা, দেহ, মন সেখানে আনন্দের মাধুর্যে আপ্লুত হয়ে যায়। ঠিক মালতী আমাকে ভালোবেসেছে বা আমি মালতীকে ভালোবেসেছি, এই ভেবে যেমন তেমনিভাবেই মনে হচ্ছিল আমার। কোনো পার্থক্য নেই, একই অনুভূতি, দুটো আলাদা আলাদা করে নাম মাত্র। এতেও মন অবশ হয়ে যায় আনন্দে। উপলব্ধি করে বুঝলাম, যদি কেউ আমাকে আগে এসব কথা বলতো, আমার কখনোই বিশ্বাস হতো না, হওয়া সম্ভবও নয়। সাধুজি সন্ধ্যাবেলায় রোজ ধর্মকথা পড়েন। আমি মনে মনে বলি, সাধুজি, আপনি জীবন দেখেননি, ভালোবেসেছেন কখনো জীবনে? প্রাণ ঢেলে ভালোবেসেছেন?
যে কখনো নরুন হাতে নিয়ে সাহস করেনি, সে যাবে তরোয়াল খেলতে? শুকনো বেদান্তের কথার মধ্যে ঈশ্বর নেই, যেখানে ভাব নেই, ভালোবাসা নেই, হৃদয়ে দেওয়া নেওয়া নেই, আপনাকে হারিয়ে ফেলা, বিলিয়ে দেওয়া নেই, সেখানে ভগবান নেই, 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 কিচ্ছু নেই। হৃদয়ের খেলা যে আস্বাদ, সে আস্বাদ কোথায় আছে? ও রস কি জিনিস কেউ বুঝবে না যে না ভোগ করেছে। ভগবানকে ভালোবাসার প্রথম সোপানে যে উঠেছে সেই বুঝবে। আমি মালতীর কথা এত ভাবি কেন? সে আমাকে এত অভিভূত করে রেখেছে কেন? দিন রাত সকাল সন্ধ্যা এই বিক্রমশিলা বিহারীর পাহাড়মালা, বনশ্রেণী, পাদমূলে প্রবাহিত পূর্ণস্রোতা নদী, সন্ধ্যার পটে রাঙা সূর্যাস্ত, বন চামেলি উগ্র উদাস গন্ধ, এসবের মধ্যে সে আসে তার হাসি নিয়ে, তার মুখভঙ্গি নিয়ে। কেন তাকে আমি ভুলিনি এখনো? কেন তার জন্য আমার মন সর্বদাই উদাস, উন্মুখ, ব্যাকুল, বেদনায় ভরা থাকে, স্মৃতির মাধুর্যে আপ্লুত থাকে আমার, নিরাশায় যন্ত্রণাময়। হঠাৎ তাকে কেন এত ভালোবাসলাম? কেন? তার কথা মনে যখন আসে, তখন কোনো দিন খনির উপরকার পাহাড় চূড়োর একটা বকাইন গাছের গুড়ির ঠেস দিয়ে সারা দিন তার কথা ভাবি আমি। খাওয়া দাওয়া মনে থাকে না, ভালোও লাগে না। তার মুখের হাসির স্মৃতি যেন আমাকে শান্তি দেয়। এদিকে রোদ ওঠে অথবা সূর্য উঠে যায়, ঢলে পড়ে। বটেশ্বরনাথের পাহাড় রঙে রং হয়ে যায়, পাখির গান হঠাৎ যায় থেমে। সাধুজির চেলা বর্মনারায়ণ আমাকে খুঁজতে আসে চা দেবার জন্য। তখন অনিচ্ছা সত্ত্বেও উঠতে হয়। গাঁজার ধোঁয়ায় অন্ধকারে সাধু বাবাজির গুহার সামনে বসে দুধবিহীন কড়া চা খেতে খেতে যেন আমার মনে হয় আমি কিরম অন্য জগতে চলে যাই। হনুমান চরিত শুনতে হয়। সাধুজি আমাকে বলেন, কি বেটা, একটুখানি টানবে নাকি? আমি বলি না। সাধুজি আমাকে ভালোবাসেন, এই জন্য এখানে আমি আছি। এখানে পয়সার খরচ নেই বললেই হয়। মাত্র কিছু কয়েকটা টাকা আমি সঙ্গে এনেছিলাম, সাধুজির হাতে তুলে দিয়েছি। উনি নিতে চাননি, আমি পিড়াপিড়ি করে দিয়েছি। একবেলা খাই মকাইয়ের ছাতু, একবেলা রুটি আর ঢেঁড়সের তরকারি, অন্য কিছু এখানে মেলে না। কেউলিন খনির ম্যানেজার মাঝে মাঝে কহলগাঁও থেকে মাছ আনায়, সেদিন ওর বাংলোতে আমায় খেতে বলে, কারণ সাধুর এখানে ওসব তো মাছ হওয়ার জন্যেই। মালতীর সঙ্গে আর কি দেখা হবে না? কি করেই বা হবে আমি বুঝতে পারি না। আমি আবার সেখানে কোনো ছুতোয় কি যাব? উদ্ভব দাস বাবাজি আমায় ভালো চোখে দেখতো না, দু একবার অসন্তোষ প্রকাশ করেছিল মালতীর সঙ্গে যখন খুব বেশি মিশছিলাম তখন। তখন দু একবার আমায় এমন আভাসও দিয়েছিল যে এখানে বেশি দিন থাকলে ভালো হবে না। ওসবে আমি তখন ভয় করিনি। সপ্ত সিন্ধু পাড়ের দেশ থেকে মালতীকে আমি ছিনিয়ে আনতে পারি, যদি আমি জানতাম যে মালতী আমায় চায়। কিন্তু তাতে আমার সন্দেহ আছে। সেই সন্দেহের জন্যই যত বেদনা, যা কিছু যন্ত্রণা। কি জানি, বুঝতে পারি না সবটা। রহস্যময়ী মালতীর মনের খবর পুরো 1 বছরও পায়নি। এক একবার কিন্তু আমার মনের গণ্ডির গোপন তল থেকে কে যেন বলে, অত সন্দেহ কেন তোমার মনে? তোমার চোখ ছিল কোথায়? মালতীকে বোঝনি 1 বছরের মধ্যে? মালতী কি মাধুর্যের রূপ ধরেই সেখানে আসে? তার কথা যখনই ভাবি, অস্ত আকাশের অপরূপ শোভার পাহাড়ের ধূসর ছায় গঙ্গার কলতানের মধ্যে যেন মিলিয়ে যায়, কখনো আবার উদয় হয়। মালতীকে নিয়ে মনে কত ভাঙাগড়া করি আমি, কত কত অবস্থায় দুজনে একে একে পাশাপাশি যেন বসে মনে মনে কত গল্প করি। আমার অসুখ হয় সে আমার পাশে বসে না থেকে, না ঘুমিয়ে
সারা রাত কাটায়। কত অর্থ কষ্টের মধ্যে দিয়ে দুজনে সংসার করি। সে বলে, ভেবো না লক্ষ্মীটি, মদনমোহন সব ঠিক করে দেবেন। তার ছোটোখাটো সুখ দুঃখ আখড়ার বিগ্রহের ওপর গভীর ভক্তি আর বিশ্বাস। তার সেবা আমার ভালো লাগে। মনে হয় কত মেয়ে দেখেছি, সবারই খুঁত আছে, কিন্তু মালতীর কোনো খুঁত নেই। আবার মেয়েরা এখানে বেশি রূপসী। সেখানে মনে হয়েছে এত রূপ কি ভালো নাকি মেয়েদের? মালতীর স্নিগ্ধ শ্যামল সুকুমার মুখের তুলনায় এদের এত নিখুঁত রূপ যেন বড্ড উগ্র ঠেকে। মোটের ওপর যেদিক দিয়েই যাই না কেন, সেই দিকেই শুধু মালতী আর মালতী। একবার মনকে বোঝাই, মালতীর জন্য এত ব্যস্ত হওয়া, দুঃখ বাড়ানোর কোনো মানে হয়? তাকে তো আর দেখতেই পাবো না, তাদের আখড়াতে তো আর যাওয়া হবে না আমার। স্বপ্নকে আটকে কি বাঁচা যায়? কিন্তু মন যদি এত সহজে বুঝতো তো ভালোই হতো। মালতী একটা মধুর স্বপ্নের মতন, বেদনার মতন, কতদিন কানে শোনা গানের সুরের মতন উদয় হয়। তখন সবই সুন্দর হয়ে যায়, সবাইকে ভালোবাসতে ইচ্ছা করে। সাধুর বকুনি, পাণ্ডা ঠাকুরের জাতিবিরোধের কাহিনী, অর্থাৎ কি করে ওর জ্যাঠতো ভাই ওকে ঠকিয়ে একদিন বটেশ্বর শিবের পাণ্ডাগিরি থেকে ওকে বঞ্চিত করেছিল, সে সুদীর্ঘ ইতিহাসের কথা সব ভালো লাগে। কিন্তু কোনো কথা বলতে ইচ্ছা করে না তখন। ইচ্ছা হয় শুধু বসে ভাবি ভাবি, আর সারা দীর্ঘ দিন ও মান ধরে শুধু ওরই কথা ভাবি। বটেশ্বর পাহাড়ের দিনগুলো মনে আমার অক্ষয় হয়ে থাকবে। রূপে, বেদনায়, স্মৃতিতে, অনুভূতিতে কানায় কানায় ভরা এই সব অপূর্ব দিন। অনেক দিন হয়ে গেছে, কিন্তু প্রেমের অমর মধুর মুহূর্তগুলো ছায়াপাত থেকে এখনো বঞ্চিত হয়নি। শরতের দুপুরে নিভৃতে বনরাশির মধ্যে চুপচাপ বসে থাকলে এখনো মালতীর দর্শন আমি যেন পাই। আগে প্রেম কাকে বলে জানতাম না। জীবনেও প্রেম দিলে কি জীবন দিতে হয় তা কখনো ভাবিও নি কোনো দিন। এমন মনে হয়েছে প্রেমই জীবনের সবটুকু। আগে হয়নি, এখন সেটাই মনে হয়। স্বর্গ করিব কল্পনা নয়, মনে হয় স্বর্গ দিয়ে কবির কল্পনা নয়। স্বর্গ এই পিয়ালতলার স্বর্গ তার স্মৃতিতে, নয়তো কি এত রূপ হয় এই শিলাস্তম্ভগুলোর, এই উচ্চ মেঘ রাশির, আর এই পূর্ণ সলিলা নদীর, এই বননীল দিগন্ত রেখার। দিনে রাতে মালতী আমাকে ছাড়ে না কখনো, সব সময় সে আমার মনে আছে। এই দুপুরে এখন সে আখড়ার দাওয়ায় পরিবেশন করছে। এই তো বিকেল, এখন সে কাপড় সেলাই করছে, নয়তো মুখ কলাই ঝাড়ছে। এই তো সন্ধে হলো, এখন সে টান টান করে তার অভ্যস্ত ধরনের চুলটা বেঁধে ফুল্লধারে মৃদু হেসে বিষ্ণু মন্দিরে প্রদীপ দেখাচ্ছে। আজ মঙ্গলবার, সারাদিন সে উপবাস করে আছে। আরতির পরে দুধ আর ফল খাবে। সেই নিঃসংকোচে পুকুরের ঘাটে বসে বসে আমাকে গান শোনাবে। আমার সঙ্গে শিবের মন্দিরে যাওয়া, খাতা পড়ে শোনানো, সকলের ওপরে তার হাসি, তবে মুখের সেই অপূর্ব হাসি। কত কথাই নির্জনে বসে আমার মনে পড়ছে। দূরের গিরিশানুর গায়ে ক্রীড়াব্রত শুভ্র মেঘরাশির মধ্যে এখন কি কোনো দয়ালু মেঘ এমন আছে যে সত্যিকারের আমাকে অলকাপুরী পৌঁছে দেবে? কতবার মনে অনুশোচনা হয়েছে এই ভেবে যে কেন চলে আসতে গিয়েছিলাম অমন চুপি চুপি পালিয়ে। তখন কি বুঝেছিলাম মালতী আমার একে এত এত ভাবাবে? কি বুঝে আখড়া ছেড়ে এলাম পাগলের মতন। এমন ধারা খামখেয়ালি স্বভাব
আমার যে কেন হয় চিরকাল তাই আমি ভাবি। আমার মাথার ঠিক নেই, সবাই বলে, সত্যি তো তাই, সত্যি ঠিক বলে। এখন বুঝেছি কি ভুলই না করেছি মালতীকে ছেড়ে এসে। ওকে বাদ দিয়ে জীবনটা আমি কল্পনাও করতে পারছি না। এও যেমন ঠিক, আবার এও তেমনি ঠিক যে আর এখানে আমার ফেরা হবে না। না, মালতী, আর ফিরে যাব না তোমার কাছে আমি। কাছে পেয়ে তুমি যদি অনাদর করো আমাকে, আমি সইতে পারবো না। তোমার খামখেয়ালি স্বভাবকে আমার ভয় হয়। তার চেয়েও এই ভালো থাক আমার জীবনে তুমি পুকুর ঘাটের মতো জ্যোৎস্না রাত্রির মতো অক্ষয় হয়ে থাকো। সেই সব জ্যোৎস্না রাত্রি স্মৃতি, তোমার বাবার বিষ্ণু মন্দিরে কত সন্ধ্যায় প্রদীপ দেওয়ার স্মৃতি, তোমার সেসব আমাদের স্মৃতি, অর্থাৎ তোমার সব কিছুই আমার স্মৃতিতে মৃত্যুঞ্জয়ী হয়ে থাক। আর কি বলবো। এরপর 1 বছর কেটে গেল। আবার শ্রাবণ মাস। হঠাৎ দাদার শালা একখানা চিঠি লিখল কলকাতা থেকে। দাদার নাকি বড় অসুখ, চিকিৎসার জন্য তাকে আনা হয়েছে ক্যাম্বেল হাসপাতালে। পত্র পেয়ে প্রাণ উড়ে গেল আমার। সাধুজির কাছে বিদায় নিয়ে কলকাতায় এলাম। হাসপাতালে দাদার সঙ্গে দেখা করলাম। সামান্য ব্রণ থেকে দাদার মুখে হয়েছে ইরিসিপ্লাস। আজ সকালে অস্ত্রও করা হয়ে গেছে। দাদা আমায় দেখে শরীরে নতুন বল পেল। সন্ধ্যায় যখনও পর্যন্ত হাসপাতালে বসে রইলাম দাদার কাছে, দাদা বলল, এখানে বেশ ভালো খেতে দেয় জিতু, জানিস? রোজ প্রতিবেলায় একখানা করে বড় পাউরুটি আর তার সঙ্গে আজ সে দুধ দিয়ে যায়। দেখিস এখন এক্ষুনি আনবে, খাবি রুটি একখানা? পরদিন সকালে আবার গেলাম হাসপাতালে। আঙুর কিনে নিয়ে গেছিলাম বউবাজারের মোড় থেকে। দাদাকে বসে বসে খাওয়ালাম। দুপুরের আগে চলে আসছি। এমন সময় দৌড় পর্যন্ত এসেছি, দাদা পিছু ডাকলো, জিতু, জিতু, শোন একটু। দাদা বিছানার উপর উঠে বসেছে। তার চোখ দুটো যেন গভীর হতাশা আর বিষাদ মাখানো। বলল, জিতু, তোর বৌদিদি একেবারে নিপাট ভালো মানুষ, জানিস? সংসারে কিচ্ছু বোঝে না, ওকে একটু দেখিস। আমি বিস্ময়ের সঙ্গে বললাম, ও কী কথা দাদা, তুমি তো সেরে উঠছো, তোমায় বাড়ি নিয়ে যাব, তোমার সংসার তুমি দেখবে। দাদা চুপ করে রইল। বিকেলে দাদার ওয়ার্ডে ঢোকবার আগে মনে হলো দাদা তো বিছানাতে বসে নেই। গিয়ে দেখি দাদা আগাগোড়া কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। মাথার কাছে চার্টে দেখি জ্বর হয়েছে 104 ডিগ্রির ঘরে। পাশের বিছানায় রোগী বলল, আপনি চলে যাবার পর ওনার খুব জ্বর এসেছিল, কোনো কথা বলতে পারেননি। আপনি আসবার আগে ডেকেছিলাম, সাড়াও পাইনি। সেদিন সারা দিন তেমনিভাবে কেটে গেল। পরদিনও তাই। দাদার জ্ঞান আর ফিরে এলো না। আরও আরও শরীর খারাপ হয়ে গেল, জ্বরও কমল না। পরদিন রাতে আমি রোগীর কাছে থাকতে চাইলাম, রইলামও। ও কি বর্ষা সে রাত্রে! ঘন কৃষ্ণ শ্রাবণের মেঘপুঞ্জ আকাশ ছেয়ে গেছে। রাত 12টা একবার নার্স এলো। আমি তাকে বললাম, রোগীর অবস্থা কি খারাপ? একবার রেসিডেন্ট মেডিকেল অফিসারকে ডাকবেন। ডাক্তার এলো, চলেও গেল। রাত তখন 1:30 বাজে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশ ভেঙে পড়বে বোধহয় মনে হলো আমার। সৃষ্টি বুঝি ধ্বংস হয়ে যাবে এখন। একজন ছাত্র এসে রোগী দেখে বলল,
ইঞ্জেকশন দিতে হবে। আমি বললাম, বেশ দিন। তারপর আমি বাইরে এসে দাঁড়ালাম। ঘন মেঘে আকাশ অন্ধকার। হাসপাতালের বারান্দায় কুলিরা ঘুমোচ্ছে। টিটেনাস ওয়ার্ড থেকে অনেকক্ষণ পরে এক পশুর মতো আর্তচিৎকার শোনা গেল। একবার সেটা এলো, তারপর থেমে গেল। আবার জোরে জোরে শব্দ। সামনের ওয়ার্ডে মেম নার্সটা ঘুরে বেড়াচ্ছে বারান্দাতে। বৃষ্টিতে ভিজতে ভিজতে হেডলাইট জ্বালিয়ে একখানা মোটর গাড়ি ওয়ার্ডের সামনে এসে দাঁড়ালো। সুপারিনটেনডেন্ট তদারক করতে এসেছেন। দাদাকে তিনি দেখলেন। নার্সকে কি একটা বললেন। ছাত্রকে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলেন। ছাত্রটি আর একটা ইঞ্জেকশন দিল। রাত 2:30 বাজে। বৃষ্টি আবার শুরু হয়েছে। হাসপাতালের বারান্দার ওদিকে আলোগুলো নিভিয়ে দেওয়া হয়েছে। অনেকটা অন্ধকার ওখানে। দাদার সঙ্গে অনেক কথা বলবার ইচ্ছা হচ্ছিল আমার। ছেলেবেলাকার কথা, দার্জিলিংয়ের কথা, সেই আমরা কাট রোড ধরে ওমপ্লাংয়ের মিশনে যে হাউসে পর্যন্ত বেড়াতে যেতাম, সেই কথা বলতে ইচ্ছা করছিল। একদিন থাপা আমাকে কাদার পুতুল গড়িয়ে দিয়েছিল। মুরগির ঘরে লুকিয়ে রেখেছিলাম আমি সেটাকে। তারপরে সবাই ধার নিয়ে দোকান উঠিয়ে দিল। বৌদিকে কি বলবে দাদা? এবার এসে দাদার খাটের পাশে বসলাম। একটানা বৃষ্টিপাতের শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না, কোনো শব্দ নেই। মাঝে মাঝে কেবল টিটেনাস ওয়ার্ড থেকে আর্তচিৎকার ভেসে আসছে। কুলিগুলো বারান্দায় ঘুমোচ্ছে। এই কুলিগুলো, ওই বুড়ো ম্যাথরটা, নার্সটা, এরাও কি ঘুমোচ্ছে এখন? সারা রাত জেগে জেগে রোগীদের ফরমাস খাচ্ছে কিছু লোক। দাদার অবস্থা খারাপ বলে সবাই এসে একবার করে দেখে যাচ্ছে। নার্সও কতবার এলো। সবাই তথস্থ। দাদাকে বাঁচাবার জন্য প্রাণপণ চেষ্টা করছে তারা। বাঁচলে সবাই খুশি হবে। নার্স একবার আমায় বলল, তুমি একটু ঘুমিয়ে নাও বাবু, সারা রাত ধরে তো বসে আছো, এবার তো তোমার অসুখ করবে। হাসপাতালে আমার মনে হলো সেই সময় হাসপাতালটা যেন স্বর্গ। আত্মের সেবা সেখানকার মানুষরা মনে প্রাণে করে। ম্যাথর থেকে নার্স সবাই যেন খুব চেষ্টা করে সবাইকে সেবা করার। রাত তখন 3:30। রাত আজ কি পেরোবে না? বৃষ্টি কি একটু থামবে না? আকাশ তখনও মেঘে ঢেকে কালো হয়ে আছে। সকাল কি হবে? দাদা কি পরের দিন সকাল দেখতে পাবে? জানি না কি হবে। দাদার আজ তো বোধহয় নাভিশ্বাস উঠেছে। বুঝতে পারছি না কি হবে। সকালের আলো আমার কাছে কিভাবে ফুটে আসবে। পরের দিন সকালে কি দাদাকে ফিরে পাবে জিতু? নাকি সেই কাল রাত্রি আর কাটবে না তার জীবন থেকে? পরের দিন সকালে দাদার জীবনের বাতি কি নিভে যাবে? জানতে গেলে শুনতে হবে আগামী পর্ব। সকলের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হয়েছেন কিন্তু আগের পর্বগুলো এখনও শোনেননি, তারা আগের পর্বগুলো শুনে নেওয়ার চেষ্টা করবেন। তাহলে আগামী পর্ব বুঝতে আপনাদের সুবিধা হবে। আর যারা এখনও আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হননি, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য হবেন। আর যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আজ তাহলে এইটুকুই। আগামী দিনে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো নতুন পর্বটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।